আজকে যেটা আমরা আলাপ করব সেটা হলো মেকানিক্যাল ভেন্টিলেশনের বেসিক্স অংশটা নিয়ে। মানে কিভাবে আমরা স্টার্ট করব মেকানিক্যাল ভেন্টিলেশন একটা নতুন পেশেন্ট আসলে, বা কি কি প্যারামিটার গুলো আমাদের জানা লাগবে সেটা। আর মেকানিক্যাল ভেন্টিলেশন এটা একটা মানে একদিনে শিখে ফেলার মতো ব্যাপার না, কারণ এটা হলো আহ, উম, মানে বেড সাইড বা পেশেন্ট ওরিয়েন্টেডের একটা ব্যাপার আছে, এবং ডিজিজ স্পেসিফিকেরও কিছু ব্যাপার আছে। আমরা চাইলেই একদিনে সবকিছু পারবো না, কারণ এটা হলো যে একটা ড্রাইভিং মানে গাড়ির ড্রাইভিং শেখা যেরকম, যে একদিনে সম্ভব না। বা একটা জিনিস মানে থিওরি জানা আর মানে গাড়িটা রোডসে বা রাস্তায় চালানো যেমন ভিন্ন ব্যাপার, ঠিক এখানেও তেমনই, যে আমরা কিছু আজকে বেসিক শিখব। এবং আহ, যারা মানে আইসিইউ বা এসডিইউ বা অন্য জায়গায় যারা ভেন্টিলেটর চালান, ওদের জন্য সেটা হয়তো একটু উপকার আসবে, যে কিভাবে ভেন্টিলেটরটা চালাইতে হবে, বা তখন বোঝা যাবে যে কি কি ট্রাবল শুটিং অ্যারাইজ করে সেগুলো সেগুলো আমরা নেক্সট বিভিন্ন ব্যাচে আলাপ করব। আচ্ছা, তাহলে আমরা আজকে বেসিক অংশটা দেখি, এবং আশা করি যে যে টার্মিনোলজিগুলো আমরা ইউজ করি আহ, মানে রাউন্ডে বা পেশেন্ট ফলো আপ দেওয়ার সময়, সেগুলো একটু হলেও ক্লিয়ার হবে। যে শুরুতে আমরা দেখি যে ভেন্টিলেটর কি জিনিস। মানে ভেন্টিলেটর হলো আমরা যেটা নর্মালি রেসপিরেশন নেই, এটা ঠিক এরকমই একটা মেশিন যেটা আমাদের ভিতরে ইনহেল করে একটা টাইডাল ভলিউম পৌঁছায় এবং এক্সেল করতে হেল্প করে। তাহলে এটা কি একটা একটা মেশিন, যে মানে যেটা আমাদের মানে লাংসের জন্য বা আমাদের শরীরের জন্য যতটুকু টাইডাল ভলিউম ওইটা, অথবা মেশিনকে যখন আমরা একটা ইনপুট দিব বা সেট টাইডাল ভলিউম দিব, সেটা যখন সে ইনহেল করতে হেল্প করবে এবং এক্সেল করতে হেল্প করবে, সেটাই হলো কি আমাদের একটা ভেন্টিলেটর। বা আমরা যারা কমনলি সাধারণ মানুষও বলে বা আমরাও বলি যে যেটা কি লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট বলতে আসলে ঠিক লাইফ সাপোর্ট পুরোটা অংশ না, একটা সিস্টেম শরীরের ফুসফুস বা লাংসের কাজটাকে সে হেল্প করে। তাহলে এই যে ভেন্টিলেটর সে কিভাবে কাজ করে, কাজ করার মধ্যে মানে একেবারে যদি আমরা বেসিক ইয়া করি, যে একটা হলো কি নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন আর একটা হলো পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। আমরা নর্মালি মানে আমরা পার্সন হিসাবে যেভাবে আমরা নর্মালি পার্সন হিসেবে যেভাবে ইয়াটা নেই মানে রেসপিরেশন নেই নর্মালি, সেটা হলো কি যে পজিটিভ। নর্মালি আমরা যেটা নেই সেটা হলো কি নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন, আর মেশিন যেটা দিবে সেটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। কিন্তু যখন ভেন্টিলেটর আবিষ্কার হয় বা ভেন্টিলেশনের ব্যাপারটা যখন মাথায় আসে, বা একেবারে সে পোলিও যুগের সময়, তখন কিন্তু মানে নর্মাল ফিজিওলজির মতো চিন্তা করে ওরা নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন স্টার্ট করেছিল, যেটার নাম হলো আয়রন লাং। আয়রন লাংটা হলো এরকম যে মানে একটা এরকম একটা চেম্বার থাকবে। এরকম একটা চেম্বার থাকবে যেখানে একটা এরকম মানে একটা বাল্বের মতো, বিশাল বড় একটা বাল্বের মতো থাকবে। সেই বাল্বটা এইখানে চেম্বারে নেগেটিভ প্রেশার তৈরি করবে। নেগেটিভ প্রেশার তৈরি করলে এই ফুসফুসে মানে এয়ার ঢুকে যাবে। আবার যখন সে এই নেগেটিভ প্রেশারটা ছেড়ে দিবে, মানে নেগেটিভ প্রেশার নাই মানে পজিটিভ প্রেশারের মতো আসবে, বা যেটা নেগেটিভ মানে নেগেটিভ অথবা নিউট্রাল পজিশনে আসবে, তখন এক্সেল হয়ে যাবে। এটা হলো সেই নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন, বা আর এটাকে বলা হয় আয়রন লাং সিস্টেম। কারণ আয়রন, হ্যাঁ, আমরা যদি একটু এটা দেখি, অল্প করে একটু ভিডিও রিয়াটা দেখি, যে এই সেই ব্যক্তি যে প্রায় 78 বছর বেঁচে ছিল, হ্যাঁ, যার নাম পল আলেকজান্ডার। মানে এই তো কিছুদিন আগে, বেশ মানে অনেক দিন বেঁচে ছিল, বেশ কিছুদিন বেঁচে ছিল। এবং সে এর মধ্যেই থেকেই তার জীবনের পুরো অংশটা কাটাইছে, এবং এখানে থেকেও সে পড়াশোনা করছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার হলো মানে সে এইখানে থেকে সে মানে আমরা যেটা বলি এলএলবি, হ্যাঁ, আইনজীবী, মানে আইন বিষয়ক পড়াশোনা করেও সে এখান থেকে গ্রাজুয়েশন হয়েছিল, পল আলেকজান্ডার। আচ্ছা, আর পজিটিভ প্রেশার ভেন্টিলেশনটা কিরকম এখানে দেখেন, একটু অ্যানিমেশনটা দেখেন। যে এই যে বাইরে থেকে প্রেসার দিয়ে প্রেসার দিয়ে এই এয়ার ঢুকানো হলো, আবার যখন প্রেসার রিলিভ হয় তখন এয়ার বের হয়ে যায়। এই যে বাইরে থেকে যখন প্রেসার দেওয়া হয়,
তখন এয়ার ঢুকে, এয়ার মানে পজিটিভ প্রেশারটা যখন রিমুভ করা হয় তখন হলো ইটা চলে যায়, মানে এক্সেলেশন হয়। তাহলে এটা হলো পজিটিভ প্রেশার। আর এটা ছিল মানে প্যাসিভলি একটা নেগেটিভ প্রেশার তৈরি করে, সেখানে এক্সেলেশন মানে ইনহেলেশন করানো। আবার নেগেটিভ প্রেশারটা যখন মানে ভ্যাকুয়াম তৈরি করে ইনহেলেশন করানো হতো, ভ্যাকুয়ামটা ছেড়ে দিলে বা পজিটিভ প্রেশারের মতো, পজিটিভ প্রেশার না, নিউট্রাল হলে সে এক্সেলেশন হতো। আর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন মানে এখন যত ভেন্টিলেটর আছে সব হলো কি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। মানে সে বাইরে থেকে একটা প্রেশার দিয়ে মানে এয়ার ভিতরে ঢুকাবে, যেটা আমরা বলি ইনহেলেশন, এবং প্রেশারটা যখন রিলিভ হবে তখন এক্সেলেশন হবে। আমরা একটু জানি যেটা আমাদের দরকার হবে সবচেয়ে বেশি, এই যে টাইডাল ভলিউম। মানে নর্মালি যে আমরা রেসপিরেশনে ইনহেলেশন বা এক্সেলেশন করি, এটা হলো কি টাইডাল ভলিউম। আইদার ইনহেল অথবা এক্সেল, এটা হলো কি টাইডাল ভলিউম। মানে ইনহেলেশন বা এক্সেলেশনের যে অংশটা যে কোনো একটা, সেটা হলো টাইডাল ভলিউম। এখন এক্সেলেশনের নর্মাল হওয়ার মানে নর্মাল এক্সেলেশনের পরও আমরা অনেক সময় কি মানে অ্যাক্টিভলি বা মানে অ্যাক্টিভলি আরো কতটুকু ভলিউম আমরা ছাড়তে পারি, সেটা হলো কি মানে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। অথবা আরেকটা ব্যাপার হলো অনেক সময় মানে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের পরও আরো কিছু ভলিউম থেকে থাকে, সেটাকে বলে রেসিডুয়াল ভলিউম। আমরা রেসিডুয়াল ভলিউমটা কাজে লাগাবো যখন আমরা পিপ সম্পর্কে আলাপ করব। আচ্ছা, ভেন্টিলেটর বলতে অনেক সময় দুই রকমের হতে পারে। একটা হলো কি যেটা আমরা আইসিইউতে চালাই, আর একটা অনেক সময় অ্যানেস্থেটিক ভেন্টিলেটর থাকে। দুটার মধ্যে বেসিক যে ইয়াটা হলো যে অনেক সময় আইসিইউ ভেন্টিলেটর গুলো এক্সেলেশন বাল্ব এনভায়রনমেন্টে চলে যায়, বা এনভায়রনমেন্টে মানে এক্সেলেশন ইয়াটা হয় অনেক সময়। আর যেটা অ্যানেস্থেটিক ভেন্টিলেশন, সেটা কিন্তু এই এনভায়রনমেন্টে যায় না, কারণ অ্যানেস্থেটিক গ্যাস যদি পেশেন্টকে মানে ইনহেল কোনো অ্যানেস্থেটিক গ্যাস দেওয়া হয়, হ্যালোথেন হোক বা আইসোফ্লোরিন হোক বা নাইট্রিক অক্সাইড হোক, সেগুলো কিন্তু মানে নির্দিষ্ট একটা এক্সেল বাল্বের মাধ্যমে একেবারে সার্কিটের মাধ্যমে বের হইতে হবে। মানে এনভায়রনমেন্টে আসলে কিন্তু সেটা একটা সাইড ইফেক্ট হবে, বা অন্য যারা অপারেশন থিয়েটারে কাজ করে বেসিক ডিফারেন্সগুলো এটাই হয়। ইন্ডিকেশন কি, আমরা কখন মেকানিক্যাল ভেন্টিলেশন দেব? মানে একটা হলো যে পেশেন্টকে আমরা মানে ইন্টুবেট করব, সে পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশন লাগে। হ্যাঁ, সাপোজ আমরা কখন ইন্টুবেট করি, একটা পেশেন্ট যখন মানে এয়ারওয়ে প্রোটেকশনের ব্যাপার হয়, মানে যার এয়ারওয়ে প্রোটেকশন মানে একটা পেশেন্টের মানে জিসিএস ডাউন বা এয়ারওয়ে মানে এয়ারওয়ে কি কলাপস হয়েছে বা এয়ারওয়ে কম্প্রোমাইজেশন, তখন কিন্তু আমরা ইন্টুবেট করি। তো যে কারণে ইন্টুবেট করলাম সে একই কারণে হয়তো তার ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। কারণ আমরা যখন একটা পেশেন্ট ম্যানেজমেন্ট করি আমরা কি বলি, যে এয়ারওয়ে এবং ব্রেদিং, এয়ারওয়ে কন্ট্রোল বা ব্রেদিং এবং এবং ব্রেদিং। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা এয়ারওয়ে কন্ট্রোল করি, এর সাথে হয়তো ব্রেদিংটাকেও কন্ট্রোল করা লাগতে পারে, বা ব্রেদিংটাকেও মানে বাইরে থেকে বা আর্টিফিশিয়ালি হোক বা বাইরে থেকে কন্ট্রোল করা লাগতে পারে। সে ব্রেদিংটা হলো কি ভেন্টিলেশন বা মেকানিক্যাল, আমরা যদি ভেন্টিলেটর দিয়ে দিই তাহলে সেটা হলো মেকানিক্যাল ভেন্টিলেশন। এরকম হইতে পারে যে পেশেন্ট ইম্পেন্ডিং রেসপিরেটরি ফেলিউর বা রেসপিরেটরি ফেলিউর এখনো হয় নাই কিন্তু বাট ইম্পেন্ডিং। আরেকটা হলো মানে ওয়ার্ক অফ ব্রেদিং বা ওয়ার্কলোডটা কমানো। আমি পরের স্লাইডে সেটা দেখাচ্ছি কিরকম হয়। আর যেগুলো বলে আসলাম এখন, যে রুটিনলি অনেক সময় দেখা যায় কি যে আমরা রুটিনলি পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিলাম, ইমার্জেন্সি হোক বা রুটিন অপারেশন হোক, অ্যানেস্থেশিয়া দেওয়ানোর সময়ও কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেটর চালানো হয়। আর কিছু রুটিন অপারেশন আছে স্পেশালি যেগুলো ভাইটাল অর্গানস বা মনে হবে যে এখানে কন্ট্রোল ভেন্টিলেশন প্রয়োজন, স্পেশালি কোনো মানে সিএনএস এর কোনো অপারেশন হলে, ডায়াফ্রামের কোনো অপারেশন হলে, বা চেস্টের, হ্যাঁ চেস্টের কোনো অপারেশন হলে মানে সেগুলো অনেক সময় আমাদের কি যে অ্যাটলিস্ট অনেক সময় 48 আওয়ার্স বা 72 আওয়ার্স জন্য পেশেন্টকে কন্ট্রোল ভেন্টিলেশনে রাখা হইতে পারে। ফ্লায়াল চেস্ট, ফ্লায়াল চেস্টের ক্ষেত্রেও মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখতে হয়, নাইলে কি হবে যে বারবার পেশেন্ট ইন্সপিরেশন এক্সপিরেশন নেওয়ার সময় প্যারাডক্সিক্যাল যে চেস্ট মুভমেন্ট হয়, লাং ইনজুর বেড়ে যেতে পারে। পেশেন্টের আইসিপি ম্যানেজ করার জন্য অনেক সময় ব্রিফ পিরিয়ড বা শর্ট পিরিয়ডের জন্য অনেক সময় আমরা হাইপার ভেন্টিলেট করি। সে হাইপার ভেন্টিলেশন করার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন প্রয়োজন। আমরা যদি একটু দেখি যে রেসপিরেটরি ফেইলিউর, মানে আমরা তার আগের ক্লাসটাতে আমরা তার আগেরটাতে আমরা আমরা কি পড়ছিলাম যে রেসপিরেটরি ফেইলিউর বিভিন্ন কারণে রেসপিরেটরি ফেইলিউর হয়। তার মধ্যে মেইন মেকানিজমগুলো আমরা ওইখানে পড়েছিলাম
যে এনভায়রনমেন্টাল কজ হোক, অথবা মানে এনি হাউ যে পেশেন্টের নিউরোমাসকুলার ডিসঅর্ডার আছে, অথবা বিকিউ মিসম্যাচ, বা বা মানে ডিফিউশনের সমস্যা, সে সবগুলো কজের যে মানে মেইন মেইন যে প্যাথোফিজিওলজিটা, সেটার জন্য আমাদের ভেন্টিলেশন দরকার হয়। আমি যদি আবার একটু দেখি বলি যে প্যাটেন্ট এয়ারওয়ে, মানে মেনটেন দ্য প্যাটেন্ট এয়ারওয়ে, আমরা যখন এয়ারওয়েটাকে প্যাটেন্ট রাখার চেষ্টা করব তখনই এয়ারওয়ের সাথে ভেন্টিলেশনের একটা ব্যাপার আসবে। তাহলে আমরা যদি ভেঙ্গে ভেঙ্গে চিন্তা করি যে একটা পেশেন্ট আসলে আমরা কি করি, আগে তার এয়ারওয়ে প্যাটেন্সি ঠিক আছে কিনা সেটা দেখি, বা ইন্টুবেট করা লাগবে কিনা, ইন্টুবেশনের পরে আসে ভেন্টিলেশন। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ইন্টুবেশন করার পরে ভেন্টিলেশন লাগে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে লাগতে পারে। সেটাই আর কি, যে যখনই পেশেন্টের এয়ারওয়ে প্যাটেন্সি মেনটেন করার ব্যাপার আসবে তখনই ভেন্টিলেশনের প্রশ্ন চলে আসবে। দেন তারপর হলো যে আমরা যেসব যেসব কজগুলোতে কারণে যে ভেন্টিলেটর ফেইলিউর হয়, মানে পেশেন্ট ভেন্টিলেট করতে পারে না, স্পেশালি নিউরোমাসকুলার, মানে ব্রেইন থেকে শুরু করে মাসল পর্যন্ত, ব্রেইন, স্পাইনাল কর্ড, মানে তারপরে ফ্রেনিক নার্ভ বা রেসপিরেটরি রেসপিরেটরি মাসলসগুলো, হ্যাঁ, কোথাও কোনো প্রবলেম হলে এডুকেট ভেন্টিলেশন হয় না, তখন কি হয় যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বেশি হয়, টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হয়, তাহলে সেক্ষেত্রে ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। তারপরে অক্সিজেনেশন, আমরা রেসপিরেটরি ফেলিওরের মধ্যে দুইটা জানি, একটা হলো কি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তাহলে টাইপ 1 মানে অক্সিজেনেশন, কোনোভাবেই তার অক্সিজেনেশন মেনটেন করা যাচ্ছে না, মানে কিভাবে যে আমরা যে নন রিব্রিদিং মাস্ক দিলাম বা এনআইভি দিলাম বা হাই ফ্লো দিলাম, তারপরে মেনটেন হচ্ছে না, আলটিমেটলি পেশেন্টকে কি করা লাগবে, যে ইন্টিউবেট করে মেকানিক্যাল ভেন্টিলেশনে হাই এফআইও2 দিয়ে বা পিপ দিয়ে, বা তাকে মিনিট ভেন্টিলেশনটাকে এনশিওর করা, অথবা পেশেন্টের লাং কমপ্লায়েন্স বেশি খারাপ, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে পেশেন্টের এই লাং কমপ্লায়েন্স কে কন্ট্রোল করা, বা লাং কমপ্লায়েন্সের এই খারাপ অবস্থা সহ তাকে অক্সিজেনেশন মেনটেন করার জন্য ভেন্টিলেশন লাগবে। তাহলে আমি আবার যদি বলি মনে রাখার সুবিধার জন্য, যে যখনই আমার এয়ারওয়ে, মানে তিনটা কথা এখানে, তিনটা হেডিংস, একটা হলো কি এয়ারওয়ে প্যাটেন্সির ব্যাপার, ভেন্টিলেশন মানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের কথা যেসব কারণে হয়, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর যেসব কারণে হয়, এই সবগুলোতেই পেশেন্টের মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে বা লাগতে পারে, সেটাই হলো তার ইন্ডিকেশন। এখন এরকম হইতে পারে যে কোনো কারণে রেসপিরেটরি ফেলিওর ছাড়াও মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দুইটা ক্লাস আগে পড়েছিলাম যে হাইপোক্সিয়া, একটা ছিল কি সাইটোপ্যাথিক হাইপোক্সিয়া, বা সাপোজ এমন পেশেন্ট এরকম হিমোডাইনামিক্যালি আনস্টেবল, যে তার অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড নিয়ে সমস্যা না, কিন্তু তার ওয়ার্ক অফ ব্রেদিং বেশি, বা পেশেন্ট সিভিয়ার সেপসিস বা সেপটিক শকে, তখনও আমরা পেশেন্টের জাস্ট তাকে তার মানে এক্সারশনটা কমানোর জন্য, অথবা তাকে রেস্ট দেওয়ার জন্য অনেক সময় ইন্টিউবেট করে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়। হ্যাঁ, তাহলে রেসপিরেটরি ফেইলিওর ছাড়াও অনেক সময় মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে। এর মধ্যে আমরা কি বললাম, দুইটা, একটা হলো কি এই যে এরকম মানে পেশেন্টের যখন মেটাবলিক ডিমান্ড হোক বা ওয়ার্ক অফ ব্রেদিং বেশি, এটা একটা কারণ আমরা যখন মেকানিক্যাল ভেন্টিলেশনের দেই। আরেকটা হলো যখন এয়ারওয়ে প্যাটেন্সির ব্যাপার আসবে তখন। আর টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর বা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরও ইন্ডিকেশন। তাহলে চারভাবে আমরা বলতে পারি। আচ্ছা, আমরা যে লাইফ সাপোর্টটার কথা বললাম, তার একটু যদি আমরা বেসিক আইডিয়া নেই যে কিভাবে কাজ করে, বা তার আগে তার পার্টসগুলো কিরকম। পার্টসগুলো কিরকম, যে অনেক সময় কিছু কিছু ভেন্টিলেটরে থাকে যে অক্সিজেন এবং এয়ার দুইটাই মানে ইয়া থেকে নিবে, ওয়াল থেকে নিবে, মানে হলো কি সাপ্লাই নিবে। আবার কখনো আছে যে অক্সিজেনটা নিবে কিন্তু এয়ারটা রুম থেকে নিবে, তখন সে অক্সিজেন এবং রুমের যে এয়ার সেটাকে ব্লেন্ড করবে। ব্লেন্ড করে আমি যতটুকু এফআইও2 দিব, সে ততটুকু এফআইও2 মিক্স আপ করে পেশেন্টকে মানে ইনহেল করাতে সহযোগিতা করবে। তাহলে এটা একটা অংশ যেখানে আমার অক্সিজেন এবং এয়ার ব্লেন্ডিং হয়। তারপরে কি হলো, এই যে অক্সিজেন হলো, তারপরে ইন্সপিরেটরি বাল্ব, ইন্সপিরেটরি যে সার্কিট দিয়ে যাবে পেশেন্টের মধ্যে, আবার যখন ফেরত আসবে তখন কি এক্সপিরেটরি বাল্বের মাধ্যমে পেশেন্ট মানে ভেন্টিলেটরে ঢুকবে। এর মধ্যে ভেন্টিলেটরি সার্কিটগুলো থাকে। তারপরে কিছু কন্ট্রোল সিস্টেম থাকে, যেটা আমরা পেশেন্ট মানে একটা হলো কন্ট্রোল প্যানেল, মানে যেটা ডাক্তার বা ফিজিশিয়ান কন্ট্রোল করে দিবে। আরেকটা হলো পেশেন্টের নিজের কেমন আহ, মানে লাং মেকানিক্স, তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন প্যারামিটার দিবে। তাহলে এগুলো হলো কি কন্ট্রোল সিস্টেম।
আরেকটা সিস্টেমের মধ্যে থাকে যেটা আমরা বলি ট্রিগার সিস্টেম, বা এস মানে যে সিস্টেমটার মাধ্যমে পেশেন্ট সেন্স করবে না মেশিন নিজে থেকে দিবে। হ্যাঁ, তাহলে এই এই হলো তার চারটা এলিমেন্ট। তাহলে মানে ভেন্টিলেটর যেভাবে ব্রেথ দেয় সেটা উম, মানে অলমোস্ট দুইটা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে দেয়। একটা হলো প্রেসার, আইদার প্রেসার অথবা ভলিউমকে সে কন্ট্রোল করে। হ্যাঁ, হয় আইদার প্রেসার অথবা ভলিউম এর মাধ্যমে। এছাড়া আর যেগুলোর মাধ্যমে এই মানে ভেন্টিলেটরি সাপোর্টটা পায়, একটা হলো নির্দিষ্ট ফ্লো আমরা সেট করে দেই, একটা রেসপিরেটরি রেট সেট করে দেই। ফ্লো রেসপিরেটরি সেট অনেক সময় সে নিজে থেকে একটা ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি রেশিও ঠিক করে নেয়। আমি আবার বলি, ভেন্টিলেটর যখন পেশেন্টকে ব্রেথ দেয় তখন সে একটা ফিক্সড অ্যামাউন্ট প্রেসারের মানে সিগন্যাল অনুযায়ী দেয়, অথবা ভলিউমের সিগন্যাল, মানে আমি যতটুকু ইনপুট দিব সেটার উপর ডিপেন্ড করে সে ব্রেথটা দেয়। এছাড়া আরো যে মানে কন্ট্রোল প্যানেলগুলো আছে, একটা হলো কি রেসপিরেটরি রেট এবং মানে ফ্লো, ইন্সপিরেটরি ফ্লো যেটা, হ্যাঁ। তো এর মাধ্যমে একটা ব্রেথ মানে মানে মেশিন থেকে পেশেন্ট পর্যন্ত পৌঁছায়। সেই যে ভেন্টিলেটরি সাপোর্ট কতটুকু দিব না দিব এগুলো অনেক বইয়ে আছে, বা ইয়াতে অনলাইনগুলোতে পাওয়া যায়, যে ভেন্টিলেটরি সাপোর্টগুলো আমরা কিভাবে দিতে পারি। একটা হলো কি, যে আমরা যখন এন্ডোট্রাকিয়াল টিউব থাকবে অথবা ট্রাকেস্টমি টিউব থাকবে সেটা দিয়ে হইতে পারে, অথবা মাস্ক দিয়ে হইতে পারে। হ্যাঁ, মাস্ক দিয়ে যদি আমরা নন ইনভেসিভ দিয়ে কন্ট্রোল ইদানিংকালে যে মেশিনগুলো সেগুলো কন্ট্রোল ভেন্টিলেশনেও দিতে পারে। হ্যাঁ, মানে আমরা যেটা বড় মেশিনের কথা চিন্তা করি মেকানিক্যাল ভেন্টিলেটর, সে ওর মতো ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন বা প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন বা অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল ভেন্টিলেশন সব টাইপের দেওয়া সম্ভব। হ্যাঁ, আর সিপেপ বাইপেপ আমরা জানি যে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার বা বাই লেভেল পজিটিভ এয়ার প্রেশার সে এটাও দিতে পারে ভেন্টিলেটরি সাপোর্ট। যদি ফুল সাপোর্ট দেয় তাহলে আমরা এটাকে বলি কন্ট্রোল, আর যদি ফুল সাপোর্ট না দেয় পাশাপাশি, তাহলে এটাকে বলে যে কিছুটা কন্ট্রোল কিছুটা সাপোর্ট, এটাকে বলে এসআইএমবি বা সিমালটেনিয়াস ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন। আর আরেকটা হলো যে এর মাঝামাঝি আরেকটা ইয়াটা সিস্টেম হলো অ্যাসিস্ট কন্ট্রোল। এসআইএমবি অনেকটা অবসোলেট, মানে বর্তমানে এগুলোতে এগুলো আর ঠিক মানে এটাকে প্যাট্রোনাইজ করে না বা ইয়ে করে না। অ্যাসিস্ট কন্ট্রোলটাই অনেক সময় এসআইএমবির মতোই হয়ে যায়। আচ্ছা, আমরা মেকানিক্যাল ভেন্টিলেশনে দেওয়ার উদ্দেশ্য কি, আমরা যখন ইন্ডিকেশনগুলো পড়লাম সেখান থেকে আমরা কিন্তু আইডিয়া করতে পারি। একটা হলো কি, তার মেইন বড় টার্গেট হলো মেকানিক্যাল ভেন্টিলেটর দেওয়ার। একটা হলো কি অক্সিজেনেশন, মানে টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর অথবা টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর। মানে একটা হলো অক্সিজেনেশনকে কন্ট্রোল করা বা অক্সিজেনেশনটাকে এনশিওর করা, অথবা কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট করা। আর আমরা বলছিলাম যে রেসপিরেটরি ফেলিউর ছাড়া অনেক সময় আমরা ওয়ার্ক অফ ব্রেদিং কমানোর জন্য দিই, যেটা একই সাথে যেটা কি করে যে পেশেন্টকে কমফোর্ট দেয়। ওয়ার্ক অফ ব্রিদিং কমলেই পেশেন্টের কমফোর্ট দেয়। আচ্ছা, মেকানিক্যাল ভেন্টিলেশন করতে গিয়ে অনেক সময় আমাদের মেকানিক্যাল ভেন্টিলেটর বা ইয়া অনুযায়ী টার্গেট অনেক সময় চেঞ্জ হয়। নর্মাল যে টার্গেট, যে পিসিউ2 নর্মাল রাখবো, অক্সিজেন নর্মাল রাখবো এবং পিএইচ নর্মাল হবে, কিন্তু কখনো কখনো সেগুলো রাখতে গিয়ে দেখা যায় কি যে আইদার ব্রেইন ইনজুর্ড হয় অথবা লাং ইনজুর্ড হয়, বা স্পেশালি মানে আমরা তখন বলি কি আইদার লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন, অনেক সময় হার্টেরও প্রবলেম হয় তখন সেটাকে বলে যে আরবি প্রোটেক্টেড ভেন্টিলেশন। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার নর্মাল কার্বন ডাইঅক্সাইড বা নর্মাল পিএইচে রাখা সম্ভব না। তখন কি হয় যে পারমিসিভ হাইপারক্যাপনিয়া বা এই টাইপের টার্মিনোলজিগুলো আসে। হ্যাঁ, পেশেন্টের যখন সব কিছু ঠিক আছে, যে ব্রেইন ঠিক, হার্ট ঠিক, লাংস ঠিক, তখন আমি মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পিএইচ এটাকে নর্মাল করতে পারবো। যদি কখনো এরকম হয় যে তার ব্রেইন বা লাং ইনজুর হয়ে যাচ্ছে, বা লাং মানে আরবি স্পেশালি রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাচ্ছে, তো অনেক সময় দেখা যায় যে আমরা নর্মাল পিসিউ2 বা পিএইচ কে নর্মাল করতে পারি না। তখন কার্বন ডাইঅক্সাইডকে একটু ইলিভেটেড বা পিএইচ কে একটু কম রাখার টার্গেট হিসাবে সেট করা হয়, তখন সেটাকে বলা হয় পারমিসিভ হাইপারক্যাপনিয়া।
তাহলে এটা হলো যে আমরা নর্মাল টার্গেট হলো হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে নর্মাল করা, ওয়ার্ক অফ ব্রিথিং কমানো। কিন্তু কখনো কখনো এরকম হইতে পারে পারমিসিভ হাইপারক্যাপনিয়া রাখা, তাহলে এটাও কিন্তু একটা মেকানিক্যাল ভেন্টিলেশনের গোল বা টার্গেট। আমরা একটু আগে পড়ছিলাম যে একটা ব্রেথ কিভাবে দেয়, মানে পরের স্লাইডগুলোতে আরো ডিটেলস আলাপ করব। এখন আমরা ইয়া করি যে মেকানিক্যাল ভেন্টিলেশনটা যখন সে ব্রেথ দেয় সে কিভাবে কাজ করে। তার বড় দুইটা সিস্টেমকে, বড় দুইটা মেকানিক্স বা বড় মানে দুইটা সিস্টেমকে ওভারকাম করে তাকে ব্রেথ দিতে হয়। একটা হলো কি যে লার্জার এয়ারওয়ে, এন্ডোট্রাকিয়াল টিউব, বা এরপর স্মলার এয়ারওয়ে, এর মধ্যে রেজিস্ট্যান্স থাকে। এই জন্য তার একটা রেজিস্টিভ ওয়ার্ক এর এগেনস্টে টাইডাল ভলিউমটা পাস করে। তারপরে যখন সেই মানে স্মল এয়ারওয়ে এবং এলভিউলিতে পৌঁছায়, তাকে এলভিউলিটাকে ফুলাতে হয়। সে ফুলানোটা আবার লাংসের নিজস্ব যে কমপ্লায়েন্স সেটা তো আছেই, তার সাথে কি আছে প্লুরাল কোনো প্রেশার থাকলে সেটার এগেনস্টও কাজ করতে হয়, চেস্ট ওয়ালের এগেনস্টে কাজ করতে হয়, তারপরে অ্যাবডোমেনের এগেনস্টও কাজ করতে হয়। তাহলে লাং কমপ্লায়েন্স সেটাকে বলে কি যে কমপ্লায়েন্স, মানে কমপ্লায়েন্স ওয়ার্ক। তাহলে দুইটা ওয়ার্ক, একটা হলো যখন পাস করে মানে যখন ভেন্টিলেটর থেকে লার্জার ওয়েতে কাজ যায় তখন একটা রেজিস্টিভ ওয়ার্কের এগেনস্টে যাইতে হয়। আর ভিতরে যাওয়ার পরে তখন কি করে সে ফুলায়, ইনফ্লেট করে, অ্যালভিউলি গুলো ইনফ্লেট করে। সেই ইনফ্লেটটা শুধু অ্যালভিউলির কে ফুলায় না, এর সাথে আশেপাশে যত স্ট্রাকচার আছে অ্যালভিউলির। আমরা যদি চিন্তা করি যে অ্যালভিউলি মানে যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, অ্যালভিউলির বাইরে আছে প্লুরাল ক্যাভিটি, যদি প্লুরাল ক্যাভিটিতে নিউমোথোরাক্স থাকে, প্লুরাল ডিফিউশন থাকে, তার এগেনস্টেও কিন্তু সেই মানে কাজ করতে হয়। চেস্ট ওয়াল, আমরা জানি না বিভিন্ন পেশেন্টের বডি ওয়েট বিভিন্ন রকম, তাহলে চেস্ট ওয়ালের কমপ্লায়েন্সও বিভিন্ন রকম। অ্যাবডোমেনে কোনো যদি পানি থাকে মানে বা অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকে, কম্পার্টমেন্ট সিনড্রোম থাকে, তার এগেনস্টও কাজ করতে হয়। তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন যখন দেয় তখন এই জিনিসগুলোর উপর কাজ করতে হয়, রেজিস্টিভস ওয়ার্ক আর হলো কমপ্লায়েন্স। মানে রেজিস্টিভ মানে কি, ফ্লোটা ভেন্টিলেটর থেকে এলভিউলি পর্যন্ত যাওয়া পর্যন্ত যে কাজ সেটা হলো রেজিস্টিভস ওয়ার্ক। আর এরপরে তাকে ফুলানো, এই ফুলানো হলো কমপ্লায়েন্স ওয়ার্ক। তাহলে এই দুইটা মিলে যে প্রেশারের এগেনস্টে তাকে কাজ করতে হয় সেটা হলো কি যে একটা মেকানিক্যাল ভেন্টিলেটরের ওয়ার্ক। বা অনেক সময় আমরা এই এই যে প্রেশারের এগেনস্টে তাকে কাজ করতে হয় সেগুলোর আলাদাভাবে নাম দিই। একটা হলো কি পিক এয়ারওয়ে প্রেশার, মানে লার্জার এয়ার থেকে অ্যালভিউলি পর্যন্ত যাওয়া পর্যন্ত যে যে প্রেশারের এগেনস্টে তাকে যেতে হয় সেটাকে আমরা বলি পিক এয়ারওয়ে প্রেশার। আবার যখন তাকে অ্যালভিউলিটাকে ফুলাতে হয়, অ্যালভিউলি ফুলাতে গেলে তাকে কি করতে হয়, প্লুরাল ক্যাভিটির যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, চেস্ট ওয়াল, অ্যাবডোমেন, এগুলোর এগেনস্টে কাজ করে তাকে অ্যালভিউলিটাকে ফুলানোটাকে বলে আমরা কমপ্লায়েন্স। বা আমরা সেটাকে অনেক সময় এই মেকানিক্যাল ভেন্টিলেটরের ইয়াতে আমরা কিভাবে বুঝি, সেটা বুঝি প্লাটু প্রেশার দিয়ে। তাহলে একটা পেশেন্টের যখন রেজিস্ট্যান্স বেশি তাহলে পিক এয়ারওয়ে প্রেশার বেশি দেখাবে। হ্যাঁ, এই যে এখানে এয়ারওয়ে রেজিস্ট্যান্স এবং ফ্লো, মানে এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে পিক এয়ারওয়ে, এটাকে বলে পিক এয়ারওয়ে প্রেশার হিসাবে আমরা বুঝতে পারবো। যত বেশি রেজিস্ট্যান্স তত বেশি পিক এয়ারওয়ে প্রেশার বেশি। আর যত বেশি কমপ্লায়েন্সের সমস্যা তত বেশি প্লাটু প্রেশার হিসাবে আমরা বুঝতে পারবো। আমি আবার বলি যে একটা এই যে এয়ারো রেজিস্ট্যান্সটা কেমন আছে আমরা তো মাপতে পারি না, ডিরেক্টলি মাপতে পারি না, কিন্তু সেটার ইনডিরেক্ট রিফ্লেক্ট বা ইনডিরেক্ট প্রতিফলন আমরা পাই পিক এয়ার প্রেশার থেকে। তারপর লাং কমপ্লায়েন্স কেমন, মানে কতটুকু মানে প্রেশার দিলে বা কতটুকু কতটুকু ভলিউম দিলে, আসলে ভলিউম দিলে কতটুকু প্রেশার এর এগেনস্টে প্রেশার তৈরি হবে বা কতটুকু প্রেশার দিলে মানে যে রেশিওটা, সেটা হলো আমরা কমপ্লায়েন্স থেকে পাই। তাহলে কমপ্লায়েন্সের ইয়েটা আমরা বুঝতে পারি ইনডিরেক্টলি প্লাটু প্রেশার থেকে। তাহলে আমরা এখানে দেখি একটু গ্রাফে, এই যে মেকানিক্যাল ভেন্টিলেশন আইদার মাস্ক অথবা এন্ডোট্রাকিয়াল টিউব বা ট্রাকেস্টমি টিউব যেটা দিয়ে হোক যাচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত দেখা যাবে কি তার রেজিস্টিভ ওয়ার্ক। রেজিস্টিভ ওয়ার্ক যখন এইটাকে ফুলাবে, লাংস ফুলাবে, সেটা হলো কমপ্লায়েন্স ওয়ার্ক। আচ্ছা, এটা গেল ম্যাক্রো কথা, মানে বড় মোদ্দা কথা। হ্যাঁ, কিন্তু আমরা যদি একেবারে মানে একেবারে মাইক্রো সার্কুলেটরি কথা চিন্তা করি, এই মেকানিক্যাল ভেন্টিলেটর আমাদেরকে কিভাবে হেল্প করে। আমাদের
হেল্প করে ডেলিভারি অফ অক্সিজেন। কারণ আমি যত বেশি FiO2 দিব তত বেশি আমার ব্লাডে SO2 এবং PO2 বাড়বে। সেই SO2 এবং PO2 আমার কি করবে, অক্সিজেন ডেলিভারি বাড়াবে কোথায়, মানে টার্গেট টিস্যু বা সেলে। তাহলে এটা হলো ম্যাক্রো সার্কুলেটরির মতো, মানে মানে একটা বাহ্যিক ব্যাপার। আর শরীরের যে ইন্টারনাল ব্যাপার সেটা হলো কি, ডেলিভারি অক্সিজেন বাড়ায়। তাহলে আমাকে এইভাবে হেল্প করতেছে আমাকে। আচ্ছা, প্রত্যেকটা ব্রেথ মেকানিক্যাল ভেন্টিলেশনে কিভাবে যায়, একটা একটা হলো মানে একটা বিশাল কোঅর্ডিনেটেড সিস্টেম। আমরা যেরকম নিজের একটা শ্বাস নেই, মানে মনে হচ্ছে যে আমরা যদি মানে বাহ্যিকভাবে চিন্তা করি যে মনে হচ্ছে যে শ্বাসটা অটোমেটিক ঢুকে যাচ্ছে আর বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তা না। সেখানে যেরকম মানে বিভিন্ন নিউরোনাল সিগন্যাল আছে, আমাদের এই যে রেসপিরেটরি সেন্টার, হ্যাঁ, যে অ্যাপনেস্টিক সেন্টার হোক বা যে আহ, মানে কেমোটেক্সিক সেন্টার হোক, যেগুলো একটা কোঅর্ডিনেটেড অবস্থায় মানে রেসপিরেশনটা দিচ্ছে, মেকানিক্যাল ভেন্টিলেটর সেম, যে একটা কোঅর্ডিনেটেড অবস্থায় দিচ্ছে। কিন্তু সেই দেওয়াটার মধ্যে অনেকগুলো ভেরিয়েবল তাকে কাজ মানে ভেরিয়েবল তাকে হেল্প করে। একটা হলো কিছু আছে যে কন্ট্রোল ভেরিয়েবল, যে ব্রেথটা কতটুকু যাবে বা কিসের কিসের মাধ্যমে সে কন্ট্রোল হবে বা কার মাধ্যমে সে টার্গেটেড ইয়াতে পৌঁছাবে, সেটাগুলোকে বলে কন্ট্রোল ভেরিয়েবল। আর কিছু আছে যে ফেজ ভেরিয়েবল। মানে একটা ব্রেথের বিভিন্ন পার্ট আছে, আমরা একটু আলাপ করব। একটা একটা ব্রেথের তিনটা পার্ট আছে, আমি পরের স্লাইডগুলো আবার দেখাচ্ছি। একটা ব্রেথের তিনটা পার্ট আছে। তিনটা পার্ট কি, যে পেশে মানে ব্রেথটা কখন শুরু হলো বা কিভাবে শুরু হলো এটাকে বলে ট্রিগার, মানে শুরুটা। তারপরে হাইয়েস্ট লেভেলে পৌঁছানো, এটাকে বলে টার্গেট, বা অনেক সময় লিমিট বা কন্ট্রোল। তিনটা নামই ইউজ হয়। একটা হলো শুরু, ইনিশিয়েশন বা ট্রিগার, এটা একটা অংশ, মানে জাস্ট এটা একটা পয়েন্ট মাত্র, এটা একটা পয়েন্ট। হ্যাঁ, মানে অনেক বড় জিনিস না, জাস্ট একটা পয়েন্ট, মানে ইনিশিয়েশনটা, এটা এটা হলো একটা অংশ ট্রিগার। তারপরে সে কতটুকু যাবে বা কতটুকু গিয়ে সে বন্ধ হয়ে যাবে এটাকে বলে টার্গেট, লিমিট অথবা কন্ট্রোল। তিনটার মধ্যে যে কোনো একটা নাম ইয়ে করা যাবে। তারপরে সেখান থেকে শেষ হয়ে মানে এটা তো শুরু হইলো, শুরু হয়ে এ পর্যন্ত, এটা হলো কি ইনহেলেশন। ইনহেলেশন থেকে যখন এক্সহেলেশনে শুরু হবে এটাকে বলে সাইকেল, মানে শেষ হওয়া। সাইক্লিং বা সাইকেল, মানে ইন্সপিরেশন থেকে এক্সপ্রেশনে যাওয়াটা হলো সাইকেল। তাহলে তিনটা অংশ, একটা হলো কি ইনিশিয়েশন বা ট্রিগার, তারপর লিমিট বা টার্গেট, আর একটা হলো সাইকেল। তাহলে একটা ব্রেথের তিনটা অংশ থাকে। আচ্ছা, যেটা বলছিলাম যে ট্রিগার, ট্রিগার মানে এই যে একটা ব্রেথ স্টার্ট হবে, আমরা তো ভেন্টিলেশনে একটা ব্রেথ সেট আপ করে দিই 12টা 14টা। হ্যাঁ, এমন মানে এই এই ট্রিগার বা শুরুটা দুইভাবে হইতে পারে। একটা হলো পেশেন্ট নিজে শুরু করতে পারে ব্রেথটা, অথবা পেশেন্ট যদি নিজে না শুরু করে মেশিন শুরু করতে পারে। মেশিনটাকে বলে টাইম ট্রিগার বা মেশিন ট্রিগার। আমরা যে কটা ব্রেথ দিব, সাপোজ আমরা যদি 15টা ব্রেথ দিই, তাহলে প্রত্যেক 4 সেকেন্ড পর পর একটা ব্রেথ স্টার্ট হওয়ার কথা। হ্যাঁ, এখন এর মধ্যে যদি পেশেন্ট নেয় তাহলে পেশেন্ট ট্রিগার হবে। আর যদি পেশেন্ট না নিতে পারে, পেশেন্টের যদি কোনো রকম রেসপিরেটরি ড্রাইভ না থাকে, অথবা আমরা যদি একেবারে মানে ডিপলি সিডেটেড করে বা নিউরোমাসকুলার ব্লকার দিয়ে থাকি, তখন তো পেশেন্ট নিতে পারে না, তখন হলে মেশিন দিবে। তাহলে সেটা হলো টাইম ট্রিগার্ড বা মেশিন ট্রিগার্ড। আমি আমার রেসপিরেটরি রেট অনুযায়ী বা রেসপিরেটরি টাইম সাইকেল অনুযায়ী সেটা দিতে থাকবে। আর পেশেন্ট যদি নিজে নেয়, সে আইদার একটা আমরা তো ইয়াতে মেকানিক্যাল ভেন্টিলেশনে দেখলাম যে অলওয়েজ পজিটিভ প্রেশার থাকে। যদি পেশেন্ট নিজে থেকে কখনো কোনো কারণে মানে একটা নিজে থেকে রেসপিরেশন টান দেয়, তাহলে সার্কিটে একটা কি হয়, নেগেটিভ প্রেশার তৈরি হয়। সেই নেগেটিভ প্রেশারটা ভেন্টিলেটর সেন্স করতে পারে। ভেন্টিলেটর সেন্স করতে পারে, তখন ভেন্টিলেটর মনে করে যে পেশেন্টের মনে হয় এই মুহূর্তে একটা ব্রেথ দরকার, তখন সে একটা ব্রেথ দেয়। তাহলে শুরুটা করলো পেশেন্ট, তাহলে পেশেন্ট ট্রিগার্ড। আর আলটিমেটলি সেটার কমপ্লিট করলো হলো মেশিন। তাহলে সেই যে সার্কিটে একটা নেগেটিভ প্রেশার অথবা নেগেটিভ ফ্লো তৈরি করেও মানে ভেন্টিলেশন স্টার্ট করতে পারে। অথবা পেশেন্টের কোনো রকমেরই কোনো ইফোর্ট নাই, সে কোনো রকম মানে ইনহেলেশন করার তার কোনো ক্যাপাসিটি নাই, তখন মেশিন নিজের থেকে দেওয়া শুরু করে। মানে ওই যে
টাইম সেট করা থাকে, রেসপিরেটরি রেট সেট করা থাকে, তখন এইভাবে সে স্টার্ট করে। আচ্ছা, এর মধ্যে কিছু স্পেশাল যেগুলো এখন বর্তমানে ইন্টেলিজেন্ট কিছু সেন্সিং সিস্টেম আছে। একটা হলো নিউরোনাল, যে পেশেন্টের পেশেন্ট নেগেটিভ ফ্লো বা নেগেটিভ প্রেশার তৈরি করতে হবে এরকম না। পেশেন্ট যদি ব্রেইন থেকে তার সিগন্যাল তৈরি হয় এবং সেই সিগন্যাল যদি ফ্রেনিক নার্ভ দিয়ে তার ডায়াফ্রামে আসে, মানে সে নেগেটিভ প্রেশার তৈরি করুক বা না করুক, বা নেগেটিভ ফ্লো তৈরি করুক না করুক, কিন্তু এই নিউরোনাল সিগন্যাল বা নিউরোনাল যে অ্যাকশন পটেনশিয়ালটা বা সিগন্যালটা আসলো, তখন আলাদাভাবে একটা প্রোব থাকে, ইসোফেগাসে থাকে স্পেশালি। তখন সে নিজে মানে সে সেন্স করতে পারে। সে প্রোব সেন্স করতে পারলে ভেন্টিলেটর নিজে থেকে আবার ব্রেথ দেওয়া শুরু করে। তাহলে নেগেটিভ প্রেশার বা নেগেটিভ ফ্লো ছাড়াও সিগন্যাল দিয়েও, সিগন্যাল মানে সিগন্যালটা অ্যাসেস করে বা সিগন্যালটা সেন্স করেও ব্রেথ দিতে পারে। তাহলে সেটা হলো পেশেন্ট, পেশেন্ট ট্রিগার হইতে হবে। পেশেন্টের আইদার ব্রেন থেকে কোনো একটা সিগন্যাল আসতে হবে মানে ফ্রেনিক নার্ভের মাধ্যমে, অথবা সে সার্কিটের মধ্যে একটা নেগেটিভ প্রেশার বা নেগেটিভ ফ্লো তৈরি করতে হবে, তাহলে পেশেন্ট ট্রিগার্ড হবে। আর পেশেন্ট যদি না পারে ট্রিগার করতে, তখন মেশিন তার নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর ব্রেথ দেওয়া শুরু করবে। এটা হলো ট্রিগার। আচ্ছা, এখানে আমরা এই স্লাইডটা দেখেন ভালো করে। এখানে একটা আলাদাভাবে মার্কিং দেখা যাচ্ছে, কালো বা এটা সবুজ রঙের আসলে মার্কিং দেখা যাচ্ছে, এখানে কিন্তু নাই। এই দুটার মধ্যে তফাৎ হলো যে এইখানে যখন মার্কিং পাওয়া গেল এটা হলো পেশেন্ট ট্রিগার করছে, আর এখানে নাই। তাহলে এখানে এই নির্দিষ্ট টাইম মানে মেশিন অপেক্ষা করে অনেক সময়, মানে টাইমটা যাওয়া পর্যন্ত মেশিন অপেক্ষা করে। যদি না পারে তখন মেশিন ওই এরপরে মেশিন নিজে থেকে একটা ব্রেথ স্টার্ট করে দেয়। তাহলে এটা ছিল মানে পেশেন্ট ট্রিগার্ড, আর এটা হলো মেশিন ট্রিগার্ড। এখানে পেশেন্ট শুরু করছিল, আর এখানে মেশিন নিজে থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে ব্রেথ এখান থেকে স্টার্ট হলো, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত এটা হলো এক রকমের, এটা একটা প্রেসার থাকে, এটা বলে আমরা পিপ। পিপের উপরে ইন্সপিরেশনের মানে প্রেসার শুরু হলো। আচ্ছা, এখানেও আমরা দেখি একটু যে এখানে একটা নেগেটিভ ডিফ্লেকশন আছে। এই এই এক্স সরি ওয়াই অ্যাক্সিস বরাবর হলো প্রেসার। হ্যাঁ, এই যে শূন্য, শূন্য থেকে শুরু, 10, 20, 30, হ্যাঁ। তাহলে এখানে মাঝামাঝি 5 বা 8-এর মতো হবে। অলওয়েজ এই 8-এর মতো ছিল, 8-এর মতো ছিল। 8 থেকে হঠাৎ করে কমে গেল, মানে এই যে সার্কিটের প্রেসার হঠাৎ করে কমে গেল, কমে গিয়ে কোথায় হলো মানে 2 অথবা 3 মতো কমছে হয়তো। হ্যাঁ, সব মানে 4 বা 5 বা 3-এর মতো হলো। হ্যাঁ, এরপরে আবার ব্রেথ দিয়ে শুরু মানে ব্রেথ শুরু হলো। তার মানে এই এতটুকু ছিল পেশেন্টের নিজস্ব ইফোর্ট। একটা নেগেটিভ প্রেশার মানে নেগেটিভ প্রেশার তৈরি করলো, মেশিন সেন্স করতে পারলো যে পেশেন্ট হয়তো তার একটা ব্রেথ দরকার, তখন সে এই অ্যাসিস্ট করলো। তাহলে পেশেন্ট শুরু করলো আর মেশিন সেটাকে শেষ করলো, এই জন্য এটাকে বলে অ্যাসিস্ট কন্ট্রোল। আর এখানে আমরা দেখি এখানে পেশেন্টের কোনো ইফোর্ট নাই। এখানে যেমন একটা নেগেটিভ ডিফ্লেকশন ছিল, এখানে কিন্তু নেগেটিভ ডিফ্লেকশনটা নাই। মানে এই পর্যন্ত আসার পরে মেশিন নিজে থেকে ব্রেথ দিয়ে দিল। হ্যাঁ, তাহলে এটা কিন্তু পেশেন্ট ট্রিগার্ড হয় নাই। এটা পেশেন্ট ট্রিগার্ড, প্রথমটা পেশেন্ট ট্রিগার্ড, দ্বিতীয়টা কিন্তু পেশেন্ট আর ট্রিগার্ড হয় নাই। হ্যাঁ, তাহলে এটা একটা কন্ট্রোল ব্রেথের মতো হয়ে গেল। আমরা আবার এটাকে যদি একটু বড় করে দেখি, যে এই এক্সিসে প্রেশার, এটাতে টি। হ্যাঁ, এই যে প্রেশার, একটা সার্কিটের মধ্যে একটা প্রেশার থাকে অলওয়েজ, বা এক্সপ্রেশনের পরেও, এটা তো এক্সপিরেটরি, এটা কিন্তু এক্সপ্রেশনের পরে, মানে এই যে এক্সপ্রেশন, এটা যদি আমরা লম্বা করে এদিকে যাই আলটিমেটলি এটাই হয়। তাহলে অ্যাট দ্য এন্ড অফ এক্সপ্রেশন মানে এক্সপ্রেশনের পরেও সার্কিটে বা এন্ডোটেলিয়াল টিউব বা লাংসের ভিতরে যে প্রেশার থাকে সেটাকে বলে আমরা পিপ, পজিটিভ অ্যান্ড এক্সপিরেটরি প্রেশার। সেই পজিটিভ অ্যান্ড এক্সপিরেটরি প্রেশারের উপর থেকেই আবার ব্রেথ শুরু হয়। মানে যদি এটা আমরা প্রেশারের মানে প্রেশার কন্ট্রোল মোড চিন্তা করি। আচ্ছা, সেখানেও এরকম এই যে নেগেটিভ নেগেটিভ প্রেশার তৈরি করলো, মানে এই এতটুকু সময় পর্যন্ত নেগেটিভ, তখন মেশিন স্টার্ট শুরু করে। অনেক সময় মেশিন নিজে থেকে মেশিন নিজে থেকেই দেয়, আবার অনেক সময় মেশিন অনেক সময় কি করে ডিলে করে, মানে দেখে দিতে পারে কিনা, নিজে থেকে নিতে পারে কিনা। আচ্ছা, ট্রিগারের ব্যাপারে দুইটা টার্ম ইউজ হয়, একটা হলো হাই সেন্সিটিভ আর একটা হলো লো সেন্সিটিভ। আমি যদি ট্রিগারকে বাড়ায় রাখি, হ্যাঁ, ট্রিগার নর্মালি 1.5 বা কখনো কখনো 1ও রাখা হয়।
5 পর্যন্ত রাখা হয়, তার চেয়ে বেশি রাখা হয়, অন অ্যান অ্যাভারেজ 1.5 থেকে 5। যদি ট্রিগারকে আমরা 5 মানে একটু উপরের দিকে রাখি সেটা হলো লো সেন্সিটিভ, আর যখন নিচের দিকে রাখা হয় সেটাকে বলা হাই সেন্সিটিভ। আমরা যখন ব্যাড সাইড দেখাবো সেগুলো আরো একটু ইজি হবে আসলে। আচ্ছা, আমরা চলে আসলাম লিমিট ভেরিয়েবল বা টার্গেট। হ্যাঁ, মানে কোথায় গিয়ে ব্রেথটা শেষ হবে। ব্রেথটা তো আর আনলিমিটেড মানে ভলিউম দিবে না বা আনলিমিটেড প্রেশার অনুযায়ী দিবে না। তাহলে সেই লিমিট ভেরিয়েবলটা হলো, ইউজুয়ালি যদি প্রেশার ট্রিগার্ড হয় অনেক সময় দেখা যায় কি যে প্রেশার ফ্লো ভলিউম, ইউজুয়ালি প্রেশার এবং ফ্লো দিয়েই কন্ট্রোল হয়। টাইম ট্রিগার্ড হয় যদি পেশেন্ট একেবারে কন্ট্রোল মোডে থাকে, যে কতটুকু সময় ধরে সে ইন্সপিরেশন চলবে, সেই ইন্সপিরেশন টাইম শেষ হয়ে গেলে এক্সপ্রেশন শুরু হবে। না হলে ইউজুয়ালি প্রেশার এবং ফ্লো দিয়ে হয়। আচ্ছা, এখানে দুইটা শব্দ আমরা দেখি যে আমরা ইউজুয়ালি বলে থাকি যে প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন, যেটা আসলে প্রেশার দিয়ে কন্ট্রোল হয় বা প্রেশার দিয়ে টার্গেট হয় বা প্রেশার দিয়ে লিমিটেড হয়। মানে আমরা যদি একটা পেশেন্টের প্রেশার কন্ট্রোল বলতে কি যে ইন্সপিরেটরি আমরা প্রেশার একটা দিয়ে দেই 15, 20, 18, তার বেশি সে প্রেশার এয়ারওয়েতে প্রেশার ক্রিয়েট করবে না বা প্রেশার দিবে না। এই জন্য এটার নাম হলো প্রেশার কন্ট্রোল। আর একটা হলো ভলিউম কন্ট্রোল। হ্যাঁ, কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে ভলিউম কন্ট্রোল বললেও আমি যদি 420 দিয়ে দিই, পেশেন্ট অনেক সময় 420, 400, তারও বেশি নেয়। পেশেন্টের নিজস্ব যদি ইফোর্ট থাকে তারও বেশি নেয়। অনেক সময় ভলিউম কন্ট্রোল বললেও অ্যাকচুয়ালি ভলিউম কন্ট্রোল হয় না। আচ্ছা, আমরা একটু দেখি যে টার্গেটগুলো। এই যে ভলিউম কন্ট্রোলে যে এই মানে একটা টার্গেট সেট আপ পর্যন্ত ভলিউম মানে গেল, এরপরে যাওয়া পর্যন্তই তার লিমিট শেষ। এরপরে এক্সপ্রেশন শুরু হবে। হ্যাঁ, এটা এই পাশেরটা হলো সাইকেল। আর প্রেশার কন্ট্রোলও সেম। প্রেশার কন্ট্রোলও সেম, যে নির্দিষ্ট প্রেশার পর্যন্ত ওঠার পরে তার এক্সপ্রেশন শুরু হবে। আর এগুলো হলো ফ্লো। সাইকেল ভেরিয়েবল মানে যেটা একটু আগে বললাম যে ইনহেলেশন থেকে এক্সহেলেশন শুরু হওয়ার ব্যাপারটা। তবে অনেক সময় এই সাইকেল ভেরিয়েবল মেশিনের নিজস্ব কিছু ইন্ট্রিনজিক মেকানিজম থাকে যেগুলো আমাদের সেট করে দেওয়া লাগে না। পেশেন্ট পেশেন্ট এবং ভেন্টিলেটর নিজে থেকে সেটা ঠিক হয়। যদি অনেক সময় অ্যাসিনক্রোনি হয়, যদি অ্যাসিনক্রোনি না হয় খুব বেশি এটা নিয়ে কাজ করা লাগে না। কিন্তু কাজ করা লাগে যেটা নিয়ে, সেটা হলো কি যে আমরা লিমিট ভেরিয়েবল সেট করে দিতে হবে এবং ট্রিগার সেট করে দিতে হবে। তাহলে একটা ব্রেথের 3টা অংশের মধ্যে আমাদেরকে 2টা নিয়ে কাজ করতে হয় বেশি, বা 2টা নিয়ে। এই যে প্রেশার, হ্যাঁ, এই যে ফেজ ভেরিয়েবলের মধ্যে ট্রিগার, লিমিট বা কন্ট্রোল, আরেকটা হলো কি সাইকেল। সাইকেল নিয়ে আমাদের তেমন কিছু করা লাগে না। আমাদের যেটা 2টা বাড়ি থেকে সেট করে দিতে হয়, একটা হলো ট্রিগার আমি কেমন সেট করব, লিমিট বা কন্ট্রোল বা টার্গেট আমি কতটুকু দিব, এগুলো একটু আমাকে সেট বাইরে থেকে সেট করে দিতে হয়। আচ্ছা, আমরা কিছু গ্রাফ দেখি। গ্রাফগুলোর নাম জানি, এগুলোরে বলে স্কেলার। এটা হলো প্রেসারের জন্য। মানে স্কেলার কি মানে যখন একটা ভেরিয়েবল তার টাইমের এগেনস্টে নেওয়া হয়। 3টা জিনিস আমরা দেখি ইউজুয়ালি, একটা হলো কি ভলিউম, প্রেসার এবং ফ্লো। ভলিউম, প্রেসার, ফ্লো। হ্যাঁ, এটা হলো প্রেসারের জন্য মানে যে গ্রাফ, এটার নাম হলো প্রেসার গ্রাফ বা প্রেসার স্কেলার বলে। এটা হলো ফ্লো, এটা হলো নিচেরটা হলো ভলিউমের জন্য। বোঝার উপায় কি, ভলিউমগুলো সাধারণত দেখা যায় কি এরকম পিরামিড আকৃতির হয়। আর প্রেসারগুলো অনেকটা মানে ট্রাপিজয়েড বা কি বলে এটাকে, হ্যাঁ মানে তার প্রেসার এরিয়াগুলো সাধারণত দুইটা দুইটা পিক তৈরি হয়, একটা হলো পিক প্রেসার এবং প্লাটু প্রেসার। কিন্তু প্রেসার যখন আমরা সেট করে দেই তখন দুইটা একই রকম হয়, মানে একই ভ্যালু বা একই কাছাকাছি ভ্যালু থাকে, যে কারণে এটা আর পিরামিড আকৃতির হয় না। লুপ, আমরা এখানে 3টা জিনিস দেখলাম যে স্কেলারের মাধ্যমে। একটা হলো ভলিউম, প্রেসার এবং ফ্লো টাইমের এগেনস্টে। যদি দেখা যায় ভলিউম, প্রেসার এবং ফ্লো এই 3টার মধ্যে যখন কোনো কারণে মানে কম্বিনেশন করা হয়, আইদার ফ্লো ভলিউম অথবা প্রেসার ভলিউম,
তখন এগুলোকে বলা হয় লুপ, মানে এখানে টাইমের ইয়াটা আসবে না। এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ভেরিয়েবল নিয়ে যদি কোনো মানে এই আঁকা হয়, মানে গ্রাফ আঁকা হয়, সেটাকে বলে লুপ। যেমন এটা হলো কি, একদিকে ফ্লো আর একদিকে ভলিউম, যেন এটার নাম হলো ফ্লো ভলিউম লুপ। আর এটা হলো একদিকে প্রেসার আর এদিকে হলো ভলিউম, তাহলে এটাকে বলা হয় প্রেসার ভলিউম লুপ। মানে এগুলো দেখে আমরা বিভিন্ন লাংসের মেকানিজম, মানে মেকানিক্সটা কেমন সেটা অ্যাসেস করি এবং ট্রাবল শুটিং করি। আচ্ছা, এই যে এতগুলো কথা বললাম, তাহলে সেই কথাগুলোর উপর ভিত্তি করে যে পেশেন্ট কিভাবে ব্রেথ স্টার্ট করবে, কিভাবে তার ব্রেথটা কন্ট্রোল হবে বা টার্গেটেড হবে, কিভাবে শেষ হবে, সেগুলোর উপরে বেসিস করে পুরা মুডটাকে চার ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো কি, যে সম্পূর্ণ কন্ট্রোল, আমরা বলি যে কন্ট্রোল ভেন্টিলেশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কন্ট্রোল ভেন্টিলেশন আর এখন ইউজ হয় না, শুধুমাত্র তখনই হয় একমাত্র অপারেশন থিয়েটার আর যদি আমরা নিউরোমাস্কুলার ব্লকার দিই। আদারওয়াইজ এই কন্ট্রোল ভেন্টিলেশন আসলে আর কন্ট্রোল না, সেটাকে বলা হয় অ্যাসিস্ট কন্ট্রোল। পেশেন্ট যদি একটু ট্রিগার করে, পেশেন্ট যদি একটু হেল্প করে, সেটাকে নাম হলো অ্যাসিস্ট কন্ট্রোল। আর এখানে হলো যে কি, পেশেন্টের কোনো ইফোর্টই নাই, পেশেন্টের কোনো এই ব্রেথ নেওয়ার ব্যাপারে কোনো তার কন্ট্রিবিউশনই থাকবে না, এই জন্য একেবারে নাম হলো কন্ট্রোল ভেন্টিলেশন। যখন পেশেন্টের ইফোর্ট থাকে বা পেশেন্ট একটু ট্রিগার করে বা পেশেন্ট একটু অ্যাসিস্ট করে, এই জন্য নাম হলো অ্যাসিস্ট কন্ট্রোল। বর্তমানে যত সব মেশিন আসে বেশিরভাগই হলো কি অ্যাসিস্ট কন্ট্রোল মোড। কন্ট্রোল মোড একমাত্র এই অ্যাসিস্ট কন্ট্রোল মোডই একমাত্র কন্ট্রোল মোড হয়ে যেতে পারে যখন আমরা হাই মানে ডিপ সিডেটেড করবো এবং নিউরোমাস্কুলার ব্লকার দেব। তারপরে আসলো যে এই কন্ট্রোল এবং অ্যাসিস্টের মাঝে, এই যে কন্ট্রোল এবং অ্যাসিস্ট এর মাঝখানে যে মুডটা, সেটার নাম বলে আমরা এসআইএমবি বা সিমালটেনিয়াস ইন্টারমিটেন্ট ম্যান্ডেটরি ভেন্টিলেশন। এই এসআইএমবি যদি আমরা পেশেন্টকে ডিপ সিডেটেড করি, সেটা কন্ট্রোল হয়ে যায় আইদার কন্ট্রোল বা অ্যাসিস্ট কন্ট্রোল। পেশেন্ট যদি একেবারে নিজস্ব ব্রেথ নেওয়া শুরু করে, মানে তখন কিন্তু অ্যাসিস্ট কন্ট্রোল বা স্পন্টেনিয়াস মুডের মতো হয়। আচ্ছা, আপনারা একটু স্পন্টেনিয়াস মুডটা শুনি, তাহলে এসআইএমবি মুডটা বুঝতে সুবিধা হবে। স্পন্টেনিয়াস মুড হলো মানে এই যে আমরা একটা ব্রেথের তিনটা ফেজ পড়লাম, ট্রিগার, লিমিট বা ভেরিয়েবল, আর একটা হলো কি সাইকেল। যখন এই তিনোটা মানে ফেজই পেশেন্ট নিজে থেকে কন্ট্রোল হয় বা পেশেন্ট নিজেই মানে সিলেক্ট করে কেমন হবে, সেটাকে বলে স্পন্টেনিয়াস। মানে শুরু হবে পেশেন্টের মাধ্যমে, কতটুকু নিবে তার নিজের লাংসের মেকানিজম বা নিজের মানে ডিমান্ড অনুযায়ী সে নিবে, আর শেষ করবে সে নিজেই। তাহলে তিনটা মানে একটা ব্রেথের তিনটা অংশই সে নিজেই নেয়, এই জন্য নাম হলো স্পন্টেনিয়াস। তাহলে ভেন্টিলেশনের এখানে কি কাজটা করে, ভেন্টিলেশন এখান থেকে আলাদাভাবে কিছুটা সাপোর্ট দেয়। কেমন, যে পেশেন্ট যখন টাইডাল ভলিউম মানে ভেন্টিলেশন নেয় বা ইনহেলেশন নেয়, সে এক্সট্রা সাপোর্ট প্রেশার, কিছুটা প্রেশারের মতো বা কিছুটা ভলিউমের মতো সাপোর্ট দিতে পারে। এই জন্য এই জন্য অনেক সময় এটাকে প্রেশার সাপোর্ট ভেন্টিলেশনও বলে, অথবা ভলিউম সাপোর্ট ভেন্টিলেশনও বলে। তাহলে আমরা যদি আবার ইয়া করি, যে পেশেন্টের যদি কোনো একেবারে নিজস্ব কোনো ইফোর্ট না থাকে, কোনো রকম তার কোনো কন্ট্রিবিউশনই না থাকে, তাহলে এটা হলো কন্ট্রোল ভেন্টিলেশন। আর পেশেন্টের যদি একটু কন্ট্রিবিউশন থাকে, এটার নাম হলো অ্যাসিস্ট কন্ট্রোল। স্পেশালি ট্রিগার করে দেওয়া বা মানে টার্গেট পর্যন্ত পৌঁছানো তার কোনো যদি কন্ট্রিবিউশন থাকে। এরপরে দেখা গেল কি, যে পেশেন্ট এর এর মাঝামাঝি যে অবস্থাটা, সেটার নাম হলো এসআইএমবি। আর পেশেন্ট যদি নিজে থেকেই সবকিছু মানে শুরু করা, তার টার্গেট সেট আপ করা এবং মানে সাইকেলটা চেঞ্জ করা, মানে ইনহেলেশন থেকে এক্সহেলেশন, সব যদি পেশেন্ট নিজেই করে, এটা নাম হলো স্পন্টেনিয়াস। এটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, আমরা দেখি যখন আমরা একটা পেশেন্টের ইনিশিয়াল মেকানিক্যাল ভেন্টিলেশন করি, যে অনেকগুলো নিচে বা যে কোনো এক পাশে বিভিন্ন প্যারামিটার সেট আপ থাকে। শুরুতে আমরা দেখি যে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম আমরা বলছিলাম যে নর্মাল ইনহেলেশন বা ইনহেলেশন, আইদার ইনহেলেশন অর এক্সহেলেশনে কতটুকু ভলিউম নিবে বা ফেলবে, সেটা হলো কি তার টাইডাল ভলিউম। তাহলে সেটার কেমন হয়, 6 to 8 ml পার কেজি প্রেডিক্টেড বডি ওয়েট। প্রেডিক্টেড, পেশেন্টের অ্যাকচুয়াল বডি ওয়েট না। এটা অনেকে মিস করে বা ভুল করে, যে পেশেন্ট মোটা পেশেন্টের টাইডাল ভলিউম বেশি দেয়, চিকন পেশেন্টের টাইডাল ভলিউম কম দেয়, আসলে সেটা না। এটা ডিপেন্ড করবে পেশেন্টের হাইটের উপরে।
প্রেডিক্টেড বডি ওয়েট হাইটের উপর নির্ভর করে। তাহলে 6 to 8 ml, মানে অন এন অ্যাভারেজ যদি 60 কেজি হয়, তাহলে 360 থেকে মানে 480, 360 থেকে 480 ml পার টাইডাল ভলিউম, মানে পার ব্রেথ, সেটা হলো টাইডাল ভলিউম। আমরা যদি টাইডাল ভলিউম মানে মানে ভলিউম কন্ট্রোলে দেই, তাহলে এই সেট আপটা থাকবে। অনেক সময় যদি ভলিউম কন্ট্রোল না থাকে, প্রেসার কন্ট্রোলে দেই, সেক্ষেত্রে আমার একটা প্রেসার সেট আপ, প্রেসার সেট করে দিতে হয়। সে প্রেসারটা আমরা কত দিব? পিপ প্লাস এর সাথে এক্সট্রা প্রেসার যোগ হয়ে দুইটার যোগফল 30 দিতে হবে। সাপোজ আমি ধরলাম পিপ, পিপ আমরা এই যে এখানে দেখি যে পিপ ফিজিওলজিক্যাল পিপ 3 থেকে 5, ইউজুয়ালি আমরা 5ই রাখি। তাহলে এই যে পিক ইন্সপিরেটরি প্রেসার, হাইয়েস্ট প্রেসার আমরা 25 দিতে পারবো। যদি কোনো কারণে পিপ 10 দেই, সেক্ষেত্রে আমার এখানে 20-এর উপরে দেওয়ার সুযোগ নাই, কারণ দুইটার সামেশন বা যোগফল অবশ্যই 30-এর নিচে থাকতে হবে। কারণ আমি 30-এর উপরে একটা পেশেন্টের ভিতরে প্রেসার সেট আপ, মানে প্রেসার দিতে পারি না। দিতে গেলেই কি হবে? ব্যারোট্রমা, মানে প্রেসারের কারণে লাংস ইনজুর্ড হবে, যেটাকে বলা হয় ব্যারোট্রমা। তারপর আমরা সেট করে দিব রেসপিরেটরি রেট, ইউজুয়ালি 12 থেকে 18, কম বেশি হইতে পারে ডিপেন্ডিং অন ইয়ে ডিজিজ কন্ডিশন। তারপরে আই রেশিও 1:2, বা সিওপিডি হলে একটু আরো বেশি রাখা হয়, 1:3 বা 1:4 এরকম। এআরডিএস হলে উল্টা করা হয়। আচ্ছা, ফ্লো অন এন অ্যাভারেজ 40 থেকে 80 লিটার পার মিনিট, মানে রেঞ্জে, অ্যাভারেজে 60 লিটার পার মিনিট। আচ্ছা, এখানে আই রেশিও, ফ্লো এবং টাইডাল ভলিউমের মধ্যে, এই তিনটার মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি যে টাইডাল ভলিউম, আমি ফ্লো যদি বাড়াই দেই, ফ্লো যদি আপার রেঞ্জে দেই, তাহলে আমার ইনহেলেশন টাইম কম লাগে, কারণ অল্প সময়ে টাইডাল ভলিউমটা ভিতরে পৌঁছায় যায়। তাহলে আমি ইনহেলেশন টাইম অল্প হলে এক্সহেলেশন টাইম বেশি পাই। ইউজুয়ালি এটা সিওপিডি পেশেন্টের ইয়া করা হয়। আচ্ছা, তারপরে হলো পিপ, পিপ সেট আপ করতে হয় FiO2। সব পেশেন্ট যখন ইনিশিয়াল সেট আপ করা হবে, তখন FiO2 1 রাখতে হয়, 1 মানে 100%। আর ট্রিগার সেট আপ করে দিতে হবে ফ্লো বা প্রেশার। আমরা যখন পেশেন্টকে ইনিশিয়ালি ভেন্টিলেটর রাখবো, ট্রিগারটা একটু আপার লেভেলে রাখা হয়, মানে লো সেন্সিটিভ করে রাখা হয়। আচ্ছা, এখন দেখা যাবে কি যে এইটা হলো টোটাল সেটআপ। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে কোন মুডে দিব, ভলিউম কন্ট্রোল দিব না প্রেসার কন্ট্রোলে দিব। যদি ভলিউম কন্ট্রোলে তা দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি আমার প্রেসার সেটআপ করার সুযোগ থাকে না। আর যদি প্রেসার কন্ট্রোলে দেই, তাহলে প্রেসার কন্ট্রোল আমি সেটআপ করে দিব, কিন্তু টাইডাল ভলিউম আমি জানি না কত হবে। পরের আমরা নেক্সট কয়েকটা স্লাইডে সেটা দেখাবো কিভাবে ইয়া হয়, আমরা কন্ট্রোল করব। আচ্ছা, আমরা যখন এই ইনিশিয়াল সেট আপ করবো, তাহলে আমাকে অ্যাডজাস্টও করতে হবে কিন্তু। আমি যে একবার সেট আপ করে দিলাম, এটাই যে আগামী কয়েক ঘন্টা চলবে বা কয়েকদিন চলবে এরকম না। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিসই ডাইনামিক, মানে পেশেন্টের নিড, লাংসের মেকানিক্স, যে তার রেজিস্ট্যান্স কেমন, কমপ্লায়েন্স কেমন, তার উপরে ডিপেন্ড করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বা আর্টারিয়াল ব্লাড গ্যাস অনুযায়ী এভিজি করে। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই কিছুটা টার্গেট থাকে, নাহলে আমি কিভাবে ইয়া করব, অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্ট করার জন্য আমাকে টার্গেট সেট আপ জানতে হবে যে আমার টার্গেট কত। যেমন একটা পেশেন্ট টাইডাল ভলিউম, আমি যাই সেট করি না কেন, টাইডাল ভলিউম এই অ্যাডজাস্টমেন্ট ডিপেন্ড করবে প্লাট টু প্রেশারের উপরে। আমরা এইখানেও প্রেশার কথা বলছি 30-এর উপরে, পিক ইন্সপিরেটরি প্রেশার। আর এটা হলো প্লাটো প্রেশার। পিক ইন্সপিরেটরি প্রেশার আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম, যেটা রেজিস্ট্যান্স, ইনিশিয়ালি যে রেজিস্ট্যান্স ওয়ার্ককে, ওয়ার্কের মানে এগেনস্টে টাইডাল ভলিউমটা মানে ভিতরে ঢুকে লাংসের, সেটা হলো পিক ইন্সপিরেটরি প্রেশার। আর কমপ্লায়েন্সের কাজটা হলো প্লাটো প্রেশার দিয়ে বুঝি। তাহলে দুইটার ক্ষেত্রেই 30-এর নিচে রাখতে বলে আর কি, 30-এর নিচে রাখতে বলে। তাহলে যদি যদি দেখা যায় যে প্লাটো প্রেশার 32 উঠে যায়, তখন আমাকে টাইডাল ভলিউম কমাইতে হবে। এটা হলো বলার মেইন মেসেজ। টাইডাল ভলিউম যদি আমি 480 দিই আর প্লাটো প্রেশার যদি 32 দেখায়, তাহলে আমাকে এখানে টাইডাল ভলিউম কমাইতে হবে, তাহলে প্লাটো প্রেশার 30-এর নিচে নামবে। পিক ইন্সপিরেটরি প্রেশার আমাকে হয় এই মানে যেটা আমি সেট করে দেবো প্রেশার, সেটা কমাইতে হবে, অথবা পিপ কমাইতে হবে, কারণ দুইটার যোগফল 30-এর নিচে হইতে হবে। রেসপিরেটরি রেট অনেক সময় পেশেন্ট নিজে থেকে নেয়, অনেক সময় আমরা কি করি যে স্পন্টিনিয়াস ব্রিদিং ট্রায়ালে দেই, মানে 35-এর নিচে রাখতে হবে, নাহলে ইয়ে হবে, মানে অ্যাসিনক্রোনিটা বেশি হবে। আই রেশিও তো ডিপেন্ডিং অন দ্য ডিজিজ কন্ডিশন,
ফ্লোটা 60 থেকে 80। অনেক সময় দেখা যায় যে কি যে ফ্লো যত দিব রেজিস্ট্যান্স তত বেড়ে যায়। এখানে আমরা দেখাইছিলাম যে রেজিস্ট্যান্স, কিন্তু যদি ফ্লোর কারণে রেজিস্ট্যান্স বাড়ে, হ্যাঁ, সেটাকে আমার ফ্লো কমাইতে হবে। পিপ অনেক সময় এই নতুন একটা টার্ম আপনাদের জন্য, অনেকের জন্য হয়তো ড্রাইভিং প্রেশারের উপর নির্ভর করে, ড্রাইভিং প্রেশার 15 নিচে রাখা। যে ড্রাইভিং প্রেশারটা কি, এই যে আমরা এখানে প্লাটু প্রেশার পাইলাম আর এখানে পিপ সেট করে দিলাম, প্লাটু মাইনাস পিপ, এই দুইটাকে বলে ড্রাইভিং প্রেশার। সাপোজ একটা পেশেন্টের একটা পেশেন্টের প্লাটু প্রেশার 20 আর পিপ রাখা হয়েছে 10, তাহলে ড্রাইভিং প্রেশার হলো 20। কিন্তু গাইডলাইনগুলোতে বলা হয় থাকে যে ড্রাইভিং প্রেশার 15 নিচে রাখতে। তাহলে প্লাটু প্রেশার কমাই, আমি আইদার প্লাটু প্রেশার কমাইতে পারি কিভাবে, টাইডাল ভলিউম কমায়, অথবা আমি এখান থেকে পিপ বাড়াইতে পারি যাতে দুইটার গ্রেডিয়েন্ট কমে। সাপোজ টাইডাল ভলিউম কমানোর আর সুযোগ নাই, তাহলে আমাকে এখানে কাজ করতে হবে, মানে এই পিপের উপরে পিপ বাড়াইতে হবে। পিপ 10 ছিল, আমি 15 করে দেব। তাহলে 30 - 15, তাহলে ড্রাইভিং প্রেশার 15 বা 15 নিচে আসবে। এফআইও টু টার্গেট কি আমাদের অক্সিজেন, ডিপেন্ড আইদার সিওপিডি অথবা এআরডিএস বা লাং যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 94-এর নিচে রাখা। সিওপিডি বা হলে সেক্ষেত্রে এআরডিএস। ট্রিগার এমনভাবে সেট করতে হবে যাতে কোনো ট্রিগার অ্যাসিনক্রোনি না হয়। ট্রিগার অ্যাসিনক্রোনি কি জিনিস, অনেক সময় দেখা যাবে কি যে আমি হাই সেন্সিটিভ ট্রিগার, মানে ট্রিগার একেবারে কম রাখলাম 1.5 বা 1, সেক্ষেত্রে দেখা যায় কি যে ব্রেথ 16টার জায়গায় 32টা হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, মানে অল্প নেগেটিভ প্রেশারই মেশিন ব্রেথ দেওয়া শুরু করে। তাহলে সেক্ষেত্রে আমাকে ট্রিগার উপরে নিতে হবে একটু, 1.5 থেকে বাড়ায় 2, 2.5 বা 3, যাতে বারবার ট্রিগার না হয়, বারবার মেশিন সেন্স না করতে পারে। আচ্ছা, এই কথাগুলো অলরেডি বলে ফেললাম। যে ভলিউম কন্ট্রোল, যেখানে টাইডাল ভলিউম সেট করা লাগবে, রেসপিরেটরি রেট, আর ওই তিনটা জিনিস, ফ্লো, মানে এ, মানে আই রেশিও সেটা। আর প্রেসার কন্ট্রোলে আমার প্রেসার সেট করতে হবে, রেসপিরেটরি রেট, এটা সবার জন্য। আর এখানে ফ্লো, মানে প্রেসার কন্ট্রোলে ফ্লোর সেটার ব্যাপার নেই। আমরা যদি একটু বড় এটা দেখি, এটা দেখা যাচ্ছে, এই ভিডিওটা দেখা যাচ্ছে? একটু জি আনমিউট স্যার, হয়ে দেখা যদি যাচ্ছে। বলেন। ভিডিও না স্যার, ছবি দেখা যাচ্ছে। ভিডিও চলতেছে না, এই যে দেখেন, জি জি। চলতেছে।